নাজিম আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল। সেনাবাহিনী আর সন্ত্রাসী একই এলাকায় একসাথে থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে, না হয় সেনাবাহিনী থাকবে। কথাটা খুবই সত্য, কিন্তু আসলে বাস্তবতা নেই। আমরা জানি সেনাবাহিনী আমাদের দেশে আসলে দরকার আছে, কিন্তু যেভাবে দরকার সেভাবে সেনাবাহিনী কখনো গঠিত হয়নি। মানে স্বাধীনভাবে সেনাবাহিনী কখনো চলতে পারছে বলে তো দেখা যায় না। ৭১ পরবর্তী নানা রকম হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী জড়িত। সবগুলো ডিটেল উল্লেখ না করলাম, সেনাবাহিনীর অপকর্ম বা কর্ম দুটোর মধ্যে অনেক ব্যবধান। আসলে ৭১ সালের পরে সেনাবাহিনী কি করছে? ৭৫ করছে, আবার ৮০, এখনো ৮০ করছে, আবার এরশাদ। সব তো সেনাবাহিনী দুষ্কৃতকারী। নীতি নৈতিকতার চর্চা আছে কিনা আদৌ এর মধ্যে আসলে বোঝা যায় না। কার্যকলাপ তো খারাপ। তবে একটা কথা মনে পড়ে আমার, ভালো মন্দ যাই মনে করেন, 2009 দিকে সম্ভবত বিডিআর বিদ্রোহ। হ্যাঁ, বিডিআর বিদ্রোহের সময় ঘটনা। আমি থিয়েটার করি, আমরা ছোটখাটো একটা থিয়েটার গ্রুপ করছিলাম। তো হঠাৎ সকালবেলা ছোট ভাই রনি, গোপালগঞ্জে বাড়ি, হঠাৎ ফোন দিলাম, যেহেতু শুনলাম হঠাৎ করে যে চলছে বিডিআর বিদ্রোহ, গরম হয়ে গেছে, গোলাগুলি হচ্ছে। আমার বাসা পান্থপথ, আশেপাশে একটু কিছু হইলেই সব বুঝতে পারি, কম বেশি শোনা যায়। সকালবেলা ৯টার দিকে বাসার থেকে বের হয়ে গেছি, দ্রুতই বেরিয়েছি। হঠাৎ শাহবাগে গিয়ে দেখলাম শাহবাগে প্রচুর পুলিশের জমজমাট, পুলিশের লোকজন নানা রকম কথা বলতেছে। রনিয়ান আমি শুনতেছি, এ সাইডে বলতেছে এত কম বেতন আর্মি বিডিআর এর বা আর্মি সোলজারদের, এত কম বেতন দিয়ে কিভাবে চলবে? ভালোই বিদ্রোহ করছে। তাহলে আমরা মজলুমের পক্ষে থিয়েটার করি, কি করবো? পরে রনিয়ান আমি বললাম যে চলো যাই রনি, দেখি বিডিআর গেটের দিকে যাই, গেটের দিকে কি অবস্থা। এখন নিউ মার্কেট পর্যন্ত কোনো রকম গেলাম, নিউ মার্কেটের মোড় পর্যন্ত যাওয়ার পরে দেখি ওদিকে প্রচুর গুলাগুলি শব্দ হচ্ছে। নিউ মার্কেটের বটতলা পর্যন্ত গেলাম, ইউনিভার্সিটি হলের সামনে পর্যন্ত গেলাম, দেখি বিশাল বড় রাস্তায় গর্ত, পিস ২-৪ হাত ব্যাপী উড়ে চলে গেছে। বিডিআর গেট থেকে প্রচুর গোলাগুলি হচ্ছে, শব্দ শুনতেছি ঝনঝন করে, গুলির শব্দ, গুলি নিচে পড়তেছে। এখন কি করবো, আর সামনে এগোনো যাচ্ছে না। এর মধ্যে দু একজন দেখি রাস্তার মধ্যে ব্যানার, পোস্টার, কাগজ বা সাদা কাপড় কিছু পাইছে ছিঁড়ে নিয়ে হাত উঁচু করে, দুই হাতে এভাবে উঁচু করে কাগজ নিয়ে দুই হাতে আস্তে আস্তে বিডিআর গেটের দিকে যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে ওয়াকিং। এখন দেখি ওদের কিছু বলে না, বিডিআর গেটের সামনে দিয়ে ওরা যাচ্ছে, বিডিআররা আছে, গেট বন্ধ, ভিতরে সব রাইফেল নিয়ে করতেছে। আর কিছু উপরের দিকে ছাদের উপরে সমানে গুলি করতেছে, মাইকে নানা রকম স্লোগান দিচ্ছে। এখন রনি আর আমি দুইজনে মিলে দুইটা কাগজ ছিলাম, পেপার, ফুটপথে পেপার বা ওই নানা রকম হয়তো পোস্টার টাইপের সাদা, এরপর উল্টায় নিয়ে আস্তে আস্তে হাঁটতে সোজা গেটের সামনে দাঁড়ানো। এখন গুলি যে পড়তেছে, AK-47 এর শব্দ খুব ভালো লাগতেছে আসলে। তখন যে বললাম রানী কিছু এই রাইফেলের AK-47 এর খোসা, গুলির খোসা নিচে পড়তেছে, পয়সার মতো জমজম জমজম করে পড়তেছে, ভালোই লাগতেছে। রানীকে বললাম, রানী কিছু রাইফেলের গুলির খোসা তুলে রাখো, ভবিষ্যতে গবেষণার জন্য রাখতে পারে। এখন রানী হঠাৎ করে একটা হাত দিছে,
তুলতে যাওয়া ভাই এ তো হাত দেওয়া সম্ভব না, তো গরম আগুনের মতো। আমি বললাম তাহলে কি করবো, কিছু ছবি তুলো। ওর কাছে আবার বাটন ফোন, কিন্তু ছবি তোলা যায়। আমার কাছে বাটন কোনো ছবি টবি তোলা যায় না। ও দু একটা ছবি টবি তুলছে, যে প্রচুর শত শত গুলির ঘুষ হয় না, ফটা 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 পড়তেছে, ঝমঝম 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 করে শব্দ হচ্ছে। এরপরে রনি ব্যাগের থেকে কাগজ বের করলো, দুই তিনটা কাগজ বের করে মুড়ায় একসাথে কুটলো, কিছু গরম কাগজ সহ। আমি ওর কিছু কুটে দিলাম। আমার গলায় গামছা ছিল, গলায় গামছাটা নামায়, এরকম গলায় গামছা ছিল, ছোট গামছা, গামছাটা নামায়া কিছু খুঁটে দিলাম, ওরে ব্যাগের মধ্যে রেখে দিলাম। এর মধ্যে অনেক লোক জমে গেছে, আমাদের পিছনের দিকে অসংখ্য লোক স্লোগান দিচ্ছে নানা রকম। তখন ভাবলাম রানী চলো আমরা ওদিকে সামনের দিকে একটু দেখে এসি কি অবস্থা। গেট দিয়ে ঘুরে পাশ দিয়ে একটু কিছু দূর যাওয়ার 10-15 ফিট বা 50 ফিট মতো যেতে পারি সর্বোচ্চ। এর উপর দিয়ে ওয়ালের উপর দিয়ে নল বের করা অসংখ্য, 10-20 হাত অন্তর অন্তর নল বের করা। হঠাৎ একজন আমার ডাকছে গলায় গামছা, এই গলায় গামছা লাই দিকে। আমি ভয় পেয়ে গেছি, খেলা গুলি করে দেয়নি কেন, এমনি গুলাগুলি শব্দ ভয় আছে। আস্তে 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 এগিয়ে গেলাম। আমার বলছে তুমি কে? আমি বললাম আমি একজন থিয়েটার কর্মী, এই যে গলায় গামছা দেখছেন না, নাটক করি স্টেজে, থিয়েটার। তো বলছে ও আচ্ছা, তো এখানে কি করতে এসো? আমি তখন বললাম এই যে শুনলাম সকালবেলা এখানে নানা রকম গোলাগুলি হচ্ছে, তাই দেখতে আসছি। তো বলছে এদিকে সেদিকে কোনো দিক যান না, সোজা চলে যান। এর মধ্যে পাশে আরেকজন আছে, যা ঘটার তা ঘটে গেছে, এখন আর পিছনের কোনো পথ নাই। সেই সোলজার করতেছে, মুখে সবারই ডাব বান্ধা ছিল, কাপড় বান্ধা ছিল, এক দুজনের হয়তো ছিল না। তো আমার সাথে যে কজনে আমি দেখছি ওখানে ওয়ালের সাথে, কারণ আমি তো একটু লম্বা মানুষ, ওয়ালে বরাবর দেখা যায় আমার গলা বরাবর ওয়াল, এরপরে কাটা তার বরাবর দেখা যাচ্ছে। দেখলাম ভিতরে অসংখ্য সোলজার এরকম সব অস্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় পাইলাম, রনিও ভয় পাইলো। রনি আমার ডাকছে, ভাই কি বলে? আমি বললাম কি বলবো, জিজ্ঞাসা করলো আমরা কারা কোত্থেকে আসলাম। এবার ওই ওয়ালের পাশ দিয়ে কনকটুলি, মেথরপট্টি, হাজারিবাগ, ওই পাশ দিয়ে আস্তে আস্তে ওই একই কাহিনী, গুলির শব্দ। ওই ওয়ালের পাশ দিয়ে আসলাম। রাইফেলস স্কোয়ারে যখন আসলাম গেটে, গুলিয়া রাইফেলস গেটে, তখন দেখি কিছু সাংবাদিক, কিছু লোকজন ওখানে দাঁড়ানো। রনির আমি দেখে ভাবলাম যে হয়তো সাংবাদিক যাবে, কিছু একটা সংবাদ প্রচার করে, চলো আমরা গ্রুপে যাই। তখন হয়তো 12টা-1টা বেজে গেছে, বা তারও কমই হতে পারে। এবার চলে গেছি গ্রুপে। আর্মিটা যে এত পরিমাণে নিহত হয়েছে তো 2 দিন পরে জানছি। তো সোলজাররা বলতেছিল যে কোনো অফিসারে বাঁচায় রাখবো না। অফিসারের ফুল ফ্যামিলি, তাদের যে অ্যাটিটিউড, অধিকাংশ সোলজাররা খুবই কম শিক্ষিত, তারা এই ধরনের ডিরেকশন তারা ফলো করতে পারে না, তাদের কাছে অপমানজনক মনে হয়েছিল ওই সময়। তো এটা ঠিক, ঘটনাটা আসলেই ছিল খুব দুঃখজনক। আমার মনে পড়ে, আসলে চোখ বুঝলে অনেক কিছু দেখি। সেই সময় আসলে কি যে পরিস্থিতি গেছে বুঝতে পারিনি আসলে, এর মধ্যে তো কিছু ঘটে গেছে। ছিলাম সবসময় আশেপাশেই ছিলাম, সন্ধ্যাবেলায় গেছি, ঘুরতেছি, দেখতেছি, বুঝতেছি যে কি না জানি হচ্ছে ভিতরে। আর্মি আসলে পাপ করলে তার প্রায়শ্চিত্ত করা লাগে, বিনা পাপে কেউ মরে না, এটাই জীবন।
যে যাতে বলুক প্রতিষ্ঠান কোনো দোষ করে নাই, প্রতিষ্ঠান দোষ করে নাই। কিছু মানুষ আরে ভাই এরকমই হয়। যদি সত্যি আর্মি অপরাধ করে থাকে তার শাস্তি আসলে হওয়া উচিত, যে পক্ষেরই হোক, কোনো পক্ষ নেই, শূন্য একেবারে, সেভাবে চলা উচিত আর্মির। তা না হলে এভাবেই চলবে, এই আজকে এক গ্রুপ, কাল আর গ্রুপ, পরে আর গ্রুপ, এইভাবে তো আর সবকিছু চলে না। আমরাই তো আমাদের টাকায়, আমাদের পয়সায়, আমাদেরই তো জীবন, সব শেষে তো আমরাই ক্ষতিগ্রস্ত, আমাদেরই তো সব যাচ্ছে। আমরা তো বোকা জনগণ, কিছুই শিখি নাই, স্কুল কলেজে যাই আবার